1509 হচ্ছে ডেভিয়েশন। তাহলে যদি আমাকে 6500 কি হতে হয়, অ্যাভারেজ হতে হয়, তাহলে এখানে -1509 কি হতে হবে, ডেভিয়েশন হতে হবে, তাই তো? ইন 6 মান্থ, সরি ইন 6 সেল, সরি ষষ্ঠ মাসে, আমি 6 মান্থ, তাহলে ষষ্ঠ মাসে আমাকে কত সেল করতে হবে? যত সেলই করতে হোক না কেন সেখানে ডেভিয়েশন হতে হবে কত, 1509, তাই তো? তার মানে জিজ্ঞাসা চিহ্ন থেকে যদি আমি 6500 বিয়োগ করি তবেই আমার 1509 আসবে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক। তাহলে বলো জিজ্ঞাসা চিহ্ন কত ছিল? জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত ছিল না, 6500 -1509। তার মানে বুঝতে পারছি যে 6500 থেকে 1500 বিয়োগ করলেই কত হয়ে যায়, 1500 বিয়োগ করলে 5000 হয়, 9 এক্সট্রা বিয়োগ করেছি, মানে 4991। অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তাহলে এখানেই আমার ডেভিয়েশন মেথডের গল্প শেষ। আশা করি ডেভিয়েশন সবাই বুঝতে পেরেছে, সবাই এবার ডেভিয়েশন মেথড দিয়ে অ্যাভারেজ করে ফেলবে। করে ফেলবে তো, হ্যাঁ কি না? জোর গলায় বলো হ্যাঁ। এবার আমরা শিখবো ওয়েটেড অ্যাভারেজ। দারুণ একটা কনসেপ্ট, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে। বলা হলো তোমাকে রেশনের ডিলারশিপ দেওয়া হবে, ঠিক আছে? তুমি রেশনের দোকান খুলছো, ধরো অর্ণব রেশনের দোকান খুলছে, ঠিক আছে? ও একজন বিশাল ব্যবসায়ী মানুষ, পাকা মাথার মানুষ, ঠিক আছে? রেশনের দোকান খুলেই সে আগে চেষ্টা করবে কি না, প্রফিট করার। রেশনের দোকানে মানুষ কিভাবে প্রফিট করে, দোকানের ডিলার সে কি করে, সে তার কাছে সেন্ট্রাল থেকেও চাল আসছে কম টাকার, রাজ্য সরকারের কাছ থেকেও চাল আসছে, এবং বাইরের মার্কেটের লোকের কাছ থেকেও চাল আসছে, ঠিক আছে? সে কি করে না, এই 3 রকম চাল মিক্স করে দেয়, মিক্স করে সে বাজারে বিক্রি করে, এবং সেখান থেকে সে কি করে, প্রফিট অর্জন করে। এবার কোনো একটা ডিলার বা কোনো একজন রেশন দোকান, সে তার দোকানে 3 রকম বস্তায় 3 রকম চাল এসছে। এবার এই 3 রকম চালের মিক্স করার পর সে তার দাম ঠিক করার চেষ্টা করলো, ঠিক আছে? এই দাম ঠিক করার সময় তার যে ক্যালকুলেশন হবে, সেই ক্যালকুলেশনের নামই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। সেই ক্যালকুলেশনের নামই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। কিরকম বুঝি। মূল্য না, তিনটে বস্তা আছে, তিনটে বস্তায় 3 রকম চাল আছে, ঠিক আছে? 3 রকম চাল মানে কোনো চালে কাপড় বেশি, কোনো চাল ফ্রেশ চাল, কোনো চাল হচ্ছে মিডিয়াম চাল। এবার এই 3 রকম চালকে সে একটা বস্তায় ঢালবে, 3 রকম চালকে একটা বস্তায় ঢালবে। বলা হলো প্রথম যে বস্তা তাতে এক্স কেজি চাল আছে, সেকেন্ড বস্তায় ওয়াই কেজি চাল আছে, এবং থার্ড বস্তায় জেড কেজি চাল আছে। প্রথম বস্তার গায়ে লেখা আছে যে প্রত্যেক কেজি চালের দাম টাকা করে, ঠিক আছে? প্রত্যেক কেজি চালের দাম টাকা করে, গড় দাম বলা হয়েছে। গড় দাম মানে কি, 1 কেজি চালের দাম কত, তাহলে আমি বললাম রুপিস A/কেজি হচ্ছে, সরি, রুপিস A/কেজি হচ্ছে প্রথম টাইপের চালের দাম। প্রথম বস্তার গায়ে লেখা আছে এই চালের প্রত্যেক কেজির দাম হচ্ছে টাকা করে। নেক্সট বস্তায় লেখা আছে প্রত্যেক কেজি চালের দাম হচ্ছে B/কেজি, রুপিস B/কেজি। এবং টাইপ 3 যে বস্তা, তার মধ্যে যে চাল আছে তার গায়ে লেখা আছে যে এই চালের দাম রুপিস C/কেজি। তাহলে এই তিনটে চালকে একটি বস্তায় মিশ্রিত করলে সেই মিশ্রিত চালের গড় দাম বা অ্যাভারেজ দাম কত হবে, কে বলতে পারে? এই যে টাইপ 1 যে চাল, সেই চালের পরিমাণ কত, X কেজি, ঠিক আছে? টোটাল বস্তায় X কেজি চাল আছে, যার প্রত্যেক কিলো চালের দাম হচ্ছে কত, টাকা। তাহলে তুমি আমাকে বলো যে এই যে X কেজি চালের দাম কত, তুমি বলবে টাকা, X টাকা।
সিমিলারলি ওয়াই যে টাইপ 2 চাল, তার প্রত্যেক কেজির দাম হচ্ছে বি টাকা এবং বস্তায় ওয়াই কেজি চাল আছে, তাহলে পুরো চালের দাম কত হবে? ওয়াই বি টাকা। সিমিলারলি টাইপ সি যে চাল, তার প্রত্যেক কেজির দাম হচ্ছে সি টাকা করে এবং টোটাল জেড কেজি চাল আছে, তার টোটাল চালের দাম কত? টোটাল চালের দাম হচ্ছে জেড বি, জেড সি টাকা। তাহলে আমি পেয়ে গেলাম টোটাল দাম কত পেয়ে গেলাম? এই তিনটে বস্তার চাল যদি একটা বস্তায় ঢালি তাহলে টোটাল দাম কত হলো? টোটাল দাম কত হলো না এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটা হচ্ছে টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু এই তিনটে বস্তার চালের টোটাল ভ্যালু পেলাম, ঠিক আছে। এন্ড দ্যাট ইজ হচ্ছে কি, এই টোটাল ভ্যালুই হচ্ছে আমার কি বলবো না যে যে ডেটা আমরা দেখতে পাচ্ছি তার সাম, তাই তো? তার সাম, যাকে আমরা বলতে পারি সাম অফ দ্য অবজারভেশন, এটাই হচ্ছে আমার সাম অফ অবজারভেশন। আর আমি কি দেখতে পাচ্ছি না এই যে টোটাল ভ্যালু, এই টোটাল ভ্যালু কত কিলোর দাম না এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বোঝা গেল? অর্ণব বাবু বলেছিলেন যে টোটাল ভ্যালুকে আমি এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করব, তাই বলেছিলেন তো? হ্যাঁ স্যার, আমি এটা ভুল বলেছিলাম, মানে টোটাল অ্যামাউন্ট কি টোটাল চাল দিয়ে ভাগ করব, এটা হতো বলা। বোঝা গেল? আর এই যে জিনিসটা আমরা লিখলাম এরই নাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। এই নাম কি? ওয়েটেড অ্যাভারেজ। কেন ওয়েটেড অ্যাভারেজ এর নাম? কেন এর নাম ওয়েটেড অ্যাভারেজ? কারণ হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা চালের অলরেডি অ্যাভারেজ দাম, গড় দাম, পার কেজি দাম, পার কেজি মানেই হচ্ছে কি, পার কেজি মানেই হচ্ছে গড়। তাহলে পার কেজির দাম অলরেডি দেওয়া আছে, অলরেডি এখানে অ্যাভারেজ দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি, আর আমার টোটালের ওপর অ্যাভারেজ নির্ণয় করতে হচ্ছে। তাহলে যখনই টোটালের ওপর অ্যাভারেজ আমি নির্ণয় করব তার নাম কি? ওয়েটেড অ্যাভারেজ। এবং এটি খুবই একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। তাহলে ওয়েটেড অ্যাভারেজ আমরা কার উপর নির্ভর করি? সবসময় মনে রাখবো এই যে ভগ্নাংশটি পেলাম, এই ভগ্নাংশের হরে কে বসে আছে? এই ভগ্নাংশের হরে কে বসে আছে? হরে বসে আছে টোটাল কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি, ঠিক আছে। টি কিউ মানে টোটাল কোয়ান্টিটি বা টোটাল পরিমাণ, ঠিক আছে। পুরো যে চাল, পুরো চাল টোটাল তিনটে বস্তাকে একটা বস্তায় ভর্তি করলে টোটাল যে চাল পাবো সেই চালের ওপরই ডিপেন্ড করছে আমার গড় দাম কত হবে এই তিনটে বস্তার চালকে একটা বস্তায় ঢাললে। তাহলে নিচে যে বস্তাকে তাকে নিয়ে সবসময় আমায় কি করতে হবে? ভাবতে হবে, কারণ আমরা সবসময় জানি যে ভগ্নাংশের নিচে যে থাকে, হরে যে থাকে, তার উপরে ডিপেন্ড করে সবকিছু করা হয়, ঠিক আছে। এবং এটা তোমাদের প্রথম থেকেই বলে আসছি যে ভগ্নাংশ যখনই দেখবো তার ডিনোমিনেটরকে দেখবো, ডিনোমিনেটরের উপর ডিপেন্ড করে সবকিছু, ঠিক আছে। তাহলে আমরা ওয়েটেড অ্যাভারেজ কার উপর নির্ণয় করছি না টোটাল পরিমাণ বা টোটাল কোয়ান্টিটির উপর। ওকে, এবার তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই। বাস্তব উদাহরণ, বাস্তব উদাহরণ দেওয়ার পর আমি তোমাদের বলবো যে ওয়েটেড অ্যাভারেজের গুরুত্ব কি। ওকে, দেখো তিন রকমের চাল আছে, ঠিক আছে। তিনটে বস্তায় চাল আছে, টাইপ 1 এর চাল, টাইপ 2 চাল, টাইপ 3 চাল। টাইপ 1 চালের পরিমাণ ধরলাম 8 কেজি, টাইপ 2 এর চাল ধরলাম 4 কিলো, আর টাইপ 3 চালের ধরলাম 3 কিলো, ঠিক আছে, 3 কিলো। এবার বললাম যে এই যে টাইপ গুলো কি পেলাম? কোয়ান্টিটি বা পরিমাণ পেলাম, এটা হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে। এবার বললাম যে প্রাইস পার কেজি, প্রাইস পার কেজি, প্রত্যেক কেজির দাম, টাইপ 1 এর প্রত্যেক কেজির দাম বললাম 38 টাকা, টাইপ 2 এর প্রত্যেক কেজির দাম বলবো কত?
43। টাইপ 3 এর প্রত্যেক কেজির দাম কত বললাম? 49। ঠিক আছে, এবার বললাম তোমাকে যে এই তিনটে টাইপের চাল একটা বস্তায় ঢেলে ঢালা হলো, তাহলে এই বস্তায় টোটাল কত পরিমাণ চাল হলো? 8 + 4 + 3 দ্যাট ইজ 15 কিলো। তাহলে এই 15 কেজি চালের প্রাইস পার কেজি কত হবে? প্রত্যেক কেজি চালের দাম কত হবে? ঠিক আছে, প্রত্যেক কেজি চালের দাম কত হবে? and দ্যাট ইজ কল্ড ওয়েটেড অ্যাভারেজ, তাই তো আমরা শিখে গেছি ওয়েটেড অ্যাভারেজ। তাহলে এই প্রাইস পার কেজির ভ্যালু কত হবে? প্রাইস পার কেজির ভ্যালু কত হবে? তুমি বলবে দাদা 8 × 38, এটা হচ্ছে প্রত্যেকটা টাইপের ইন্ডিভিজুয়াল টোটাল প্রাইস না বার করতে হবে। তাহলে তুমি বলবে দাদা 38 × 8 প্লাস 4 × 43 বা 43 × 4 প্লাস 49 × 3, 49 × 3। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দেখ। তাহলে এই হলো আমার টোটাল প্রাইস, টোটাল প্রাইস, তাই তো? তাহলে এই টোটাল প্রাইস কার? না টোটাল 15 কেজির টোটাল প্রাইস পেলাম এটা। তাহলে আমি কি করব? নিচে কি করব? না 8 + 4 + 3 দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাবো কি? প্রাইস পার কেজি। এবার বলো, এই যে আমার কাছে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা করতে কত সময় লাগবে তোমার? হ্যাঁ, একটু খিচুড়ি মাখা হয়ে গেছে, একটু ভালো করে নিই। ইজ ইট ক্লিয়ার? বলো, এই যে আহ, আমার ক্যালকুলেশন, আমরা ডেভিয়েশন শিখে গেছি। ওকে, দেখো আমি এখানে দেখো 38 লিখেছি, 43 লিখেছি, 49 লিখেছি। তাহলে আমরা যদি এই টার্মটাকে, এই 43 কে এরম ভাবে লিখি, খুব ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে। 43 কে আমরা যদি এরকম লিখি, 38 + 5, কোনো কি ভুল লিখবো? 49 কে আমরা যদি এরকম লিখি, 38 + 11, কোনো কি ভুল লিখবো? লিখবো কি কোনো ভুল? ক্যালকুলেশনে যখন আমরা যাব, দেখো 38 × 8, 38 × 4, 38 × 3, তাই তো? তাহলে আমি বলতে পারি 38 কমন নিলে আমার পড়ে থাকছে কত? 8 + 4 + 3 প্লাস 38 × 4, সরি, প্লাস 4 × 5 প্লাস 3 × by 8 + 4 + কথাটা বোঝা গেছে? এই স্টেপটি বোঝা গেছে, হ্যাঁ কি না? এই স্টেপটি কে কে বুঝতে পারেনি? কেউ কি এরকম আছে যে বুঝতে পারেনি? না বুঝতে পারলে সে অকপটে বলবে, আমি কিচ্ছু বলবো না তাকে। কেউ কি এরকম আছে যে বুঝতে পারেনি? এইটা 38 + 5 আছে, ইন্টু 4 আছে, তাহলে 38 × 4 প্লাস 5 × 4, 38 × 3 প্লাস 11 × 3, তাহলে 38 × 3, 38 × 4, 38 × 8, এটা বোঝা গেছে? 38 কমন নিলে 8 + 4 + 3 হচ্ছে। এবার বোঝা গেছে?
অর্ণব বোঝা গেছে এবার? তাড়াতাড়ি, হ্যাঁ, এটা বি কুইক ম্যান। তাহলে এখান থেকেই আমি একদম ডাইরেক্ট লিখেছি 38 কমন নাও, 8 প্লাস 4 প্লাস 3 প্লাস 4 ইন্টু 5 আর 3 ইন্টু 11 বাই 8 প্লাস 4 প্লাস 3। আচ্ছা, 8 প্লাস 4 প্লাস 3 মানে আমরা জানি কত? 15। তাহলে এবার যখন ইন্ডিভিজুয়ালি ভাগ করব, দেখো আমরা লিখতে পারি এর পরের টার্মে 38 ইন্টু কত আছে এখানে? 15 আছে। এখানে কত আছে? এই টার্মটা 15 আছে। তাহলে 38 ইন্টু 15 বাই 15 করলে কত হবে? 38 হয়ে যাবে। প্লাস 4 5 কত? 20। 3 প্লাস 11 কত? 33। তাহলে 20 প্লাস 33 মানে কত হচ্ছে? 53। তাই তো? 53/15। ব্যাস। তাহলে 38 প্লাস 53/15, 38 প্লাস 53/15 হচ্ছে আমার অ্যাভারেজ। ওকে, পার কেজির দাম। এবার আমি এই যে টার্মটা লিখেছি, এই যে গল্পটা লিখেছি, এত কিছু লিখেছি, এই যে এত কিছু লিখেছি, এই এত কিছু না লিখে আমাকে লিখতেই হবে না এটা। আমি না লিখে ডাইরেক্ট আমি এখানে আসতে পারি। ডাইরেক্ট আমি এখানে আসতে পারি। কি করে আসতে পারি? দেখো, দেখো 38, 43 আর 49 হচ্ছে আমার কি বলা আছে? পার কেজির ভ্যালু, মানে ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ বলা আছে। তাহলে এই পুরো ডেটার অ্যাভারেজ, এই আমি শিখেছি যে লোয়েস্ট আর হাইয়েস্ট এর মধ্যে বিলং করবে। তার মানে 38 থেকে 49 এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে যে অ্যাভারেজ। তাহলে আমি ধরে নিলাম অ্যাভারেজ কত, পার কেজির ভ্যালু কত? আমি ধরে নিলাম 38 হচ্ছে পার কেজির ভ্যালু। তাহলে 38 যদি ধরে নিই, এখানে ডেভিয়েশন কত হচ্ছে বাবা? 0। একই না? প্রথমে কত এসছে? 0 এসছে। তারপরে এসছে +5 ডেভিয়েশন, তারপরে কি আছে? +11 ডেভিয়েশন। তাহলে প্লাস যে 5 ডেভিয়েশন এসছে, এটা কতগুলো টার্মের এসছে? না, একটা টার্মের। পার কেজি ধরা দেওয়া আছে এখানে। পার কেজির ভ্যালু হচ্ছে 43। তাহলে প্রত্যেক কেজিতে 5 কেজি করে 5 টাকা করে ডেভিয়েশন এসছে। তাহলে 4 কেজিতে টোটাল ডেভিয়েশন কত আসবে? 20। সিমিলারলি এখানে প্রত্যেক কেজিতে 11 +11 ডেভিয়েশন এসছে। তাহলে 3 কেজিতে টোটাল ডেভিয়েশন কত আসবে? +33। একবারে করে দিচ্ছি। আর এই যে ডেভিয়েশন, আমরা জানি ডেভিয়েশন সবসময় কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হয়? টোটাল টার্মের মধ্যে, টোটাল অবজারভেশনের মধ্যে। এখানে অবজারভেশন টোটাল কতগুলো আছে? 8 + 4 + 3, 15। বলো, এনি ডাউট? and 60 students respectively is 30, 50 and 70, তাই তো? the average marks of 3 batches, তিনটে ব্যাচ আছে, এবং এই তিনটে ব্যাচের নাম্বার অফ স্টুডেন্ট কত আছে? না 40, 50 আর 60। তাহলে তিনটে ব্যাচে 40, 50 আর 60 জন শিক্ষার্থী আছে। তাহলে কোয়ান্টিটি 40, 50, 60 কি? কোয়ান্টিটি বা নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে ফার্স্ট ব্যাচে 40 জন, নেক্সট ব্যাচে 50 জন, আর থার্ড ব্যাচে কত? 60 জন। ঠিক আছে? গড় নাম্বারের নাম্বার কত করে বলা আছে? 30, 50 আর 70। তাহলে এই 40 জনের গড় নাম্বার কত? না 30। তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে কোয়ান্টিটি, আর এটা হচ্ছে নাম্বার পার হেড। তাই তো? নাম্বার পার হেড, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ। তাহলে 40 জনের প্রত্যেকের অ্যাভারেজ কত? 30। 50 জনের প্রত্যেকের অ্যাভারেজ কত? সরি, 50, হ্যাঁ 50 জনের প্রত্যেকের অ্যাভারেজ কত? 50। আর 60 জনের প্রত্যেকের অ্যাভারেজ কত? 70। আমাকে কি নির্ণয় করতে হবে? না টোটাল কোয়ান্টিটি, মানে 40, 50 আর 60। তার মানে 4 5 9 6 15, 150। 150 জনের অ্যাভারেজ কত? তাই তো? তাহলে সকল শিক্ষার্থীর গড় নাম্বার কত? তার মানে 150 জনের গড় নাম্বার কত? বলো, কে বলতে পারবে আমাকে সেকেন্ডে অ্যান্সার? তাহলে আমি ধরে নেবো কি? না গড় নাম্বার হচ্ছে 30, 50 আর 70 এর মধ্যে কোনো একটা নাম্বার। বলো লোয়েস্ট কত? 30, হাইয়েস্ট কত? 70। তাহলে আমি 30ই ধরে নিলাম অ্যাভারেজ, লোয়েস্ট ধরে নেবো সবসময় অ্যাভারেজ। অ্যাভারেজ ধরে নিলাম কত?
30। তাহলে এখানে ডেভিয়েশন কত হচ্ছে 0, এখানে ডেভিয়েশন কত +20, এখানে ডেভিয়েশন কত হচ্ছে +40। তাহলে এই যে +20 ডেভিয়েশনটা একজনের অ্যাভারেজ ডেভিয়েশন, তাহলে টোটাল 50 জন স্টুডেন্ট আছে, তাই তো? টোটাল কতজন স্টুডেন্ট আছে? 50 জন স্টুডেন্ট আছে, তো তাদের টোটাল অ্যাভারেজ কত হবে? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, খুব ভালো করে শুনবে, এটা আমি বলছি পরে। তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই, যদি নর্মাল নিয়মে এদের আমি গড় নির্ণয় করতে যেতাম, যদি আমি নর্মাল পদ্ধতিতে এদের গড় নির্ণয় করতাম, তাহলে কি বলতাম? যে 40 জন আছে স্টুডেন্ট, সেই 40 জনের প্রত্যেকে 30 করে নাম্বার পেয়েছে, তাহলে টোটাল কত নাম্বার পেয়েছে এই 40 জন স্টুডেন্ট? তুমি বলবে 40 ইন্টু 30। আর এই 50 জনের প্রত্যেকে 50 করে নাম্বার পেয়েছে, টোটাল কত নাম্বার পেয়েছে? 50 ইন্টু 50। আর এই 60 জন স্টুডেন্টের প্রত্যেকে 70 করে নাম্বার পেয়েছে, টোটাল কত নাম্বার পেয়েছে? 60 ইন্টু 70। আর এই যে টোটাল নাম্বার ডিস্ট্রিবিউট করবো কাদের মধ্যে? না, নাম্বার অফ স্টুডেন্টস এর মধ্যে। নাম্বার অফ স্টুডেন্টস কত? 40 প্লাস 50 প্লাস 60। তাহলে দেখো, এই যে 40 প্লাস 50 প্লাস 60, এদের কমন কমন টার্ম কি? এদের মধ্যে এইচসিএফ কত? কমন ফ্যাক্টর কি লুকিয়ে আছে এর মধ্যে? তুমি বলবে দাদা প্রত্যেকের মধ্যে 10 লুকিয়ে আছে, প্রত্যেকেরই কমন ফ্যাক্টর কত? 10। আর এই 10, দেখো এখানেও প্রত্যেকের মধ্যে লুকিয়ে আছে 40 50 60, এখানেও 40 50 60, খুব ভালো করে লক্ষ্য করবে, এখানেও 40 50 60। খুব দারুণ জিনিস এটা, কিন্তু বুঝাচ্ছি, যে না বুঝতে পারবে তার ভবিষ্যৎ একদম বৃথা। ঠিক আছে? তাহলে এই 40 50 60 কি? এরা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস, আর নিচেও নাম্বার অফ স্টুডেন্টস আছে। তাহলে এদের মধ্যে কমন টার্ম কি আছে? এদের মধ্যে কমন ফ্যাক্টর কে লুকিয়ে আছে? 10 লুকিয়ে আছে। দেখো এখানেও 10 লুকিয়ে আছে, এখানেও 10 লুকিয়ে আছে, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10। তাই কমন ফ্যাক্টর লেখার কোনো দরকার নেই। তাই যখনই কোয়ান্টিটির মধ্যে দেখবো আমি একটা কমন টার্ম লুকিয়ে আছে, তাকে প্রথমেই কি করে দেবো? আউট করে দেবো। তাকে প্রথমেই করে দেবো কি? আউট। আর আমরা জানি যে কমন ফ্যাক্টরকে আউট করা মানে কি? তাদের এইচসিএফ দিয়ে ভাগ করে দেওয়া, তাদের এইচসিএফ দিয়ে ভাগ করে দেওয়া। আর এইচসিএফ দিয়ে ভাগ করে দিলে কত হবে? একটা করে শূন্য কি হয়ে যাবে? অমিট হয়ে যাবে। একটা করে শূন্য অমিট হয়ে যাবে, তাহলে কোয়ান্টিটি কি পেয়ে গেলাম? রেশিও পেয়ে গেলাম। ইজ ইট ক্লিয়ার? কোয়ান্টিটি আমার কমে গিয়ে কি হয়ে গেল? না 4:5:6 হয়ে গেল। আর 4:5:6 মানে যা 40 50 60 মানে, তাহলে 4 জনের প্রত্যেকের অ্যাভারেজ কত? 30, 5 জনের প্রত্যেকের অ্যাভারেজ 50, 6 জনের প্রত্যেকের অ্যাভারেজ 70। তাহলে আমাকে টোটাল শিক্ষার্থীর অ্যাভারেজ নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে অ্যাভারেজ হচ্ছে 30 50 70 এর মধ্যেই যে কোনো একটা নাম্বার। আমি ধরে নিলাম 30ই হচ্ছে অ্যাভারেজ, লেট অ্যাভারেজ বি 30। টোটাল শিক্ষার্থীর অ্যাভারেজ কত? 30 ধরলাম। তাহলে এখানে ডেভিয়েশন কত এসছে? এখানে ডেভিয়েশন 0। এখানে ডেভিয়েশন কত? +20। এখানে সবসময় প্লাসই আসবে, কারণ কি? আমি লোয়েস্ট টার্ম কি ধরে নিচ্ছি? অ্যাভারেজ। আর এখানে ডিফারেন্স ডেভিয়েশন কত আসবে? না +40। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি ডেভিয়েশন কত এসছে? না 20 প্লাস 40 কত? +60। ডেভিয়েশন কত এসছে? +60। তাহলে এই +60কে আমাকে কতজনের মধ্যে ভাগ করতে হবে? এই +60কে আমাকে কতজনের মধ্যে ভাগ করতে হবে? তাহলে 5 জনের টোটাল ডেভিয়েশন কত হবে? 100। 5 20 কত? 100। এখানে 40 এসছে একজনকার ডেভিয়েশন, তাহলে 6 জনকার টোটাল ডেভিয়েশন কত হবে? 240। এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে 5 জনের ডেভিয়েশন, টোটাল ডেভিয়েশন 100, আর 6 জনের টোটাল ডেভিয়েশন হচ্ছে +240। তাহলে 100 প্লাস 240 মানে 340 হচ্ছে আমার টোটাল ডেভিয়েশন এসছে। আর এই 340কে কত জনের ভাগ করতে হবে? না টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এর মধ্যে। তাহলে 4 প্লাস 9 আর 6 কত? 15। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 15। তাহলে 340/15 করতে হবে, 340/15। তাহলে 30 প্লাস 340/15। তাহলে দেখো 340/15 কাটাকুটি যাচ্ছে, দেখো 3 আর 7, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 3 15, 5 6 30, আর 5 8 40, 68/3। আর 68/3 মানে হচ্ছে 22 3 66, মানে 30 প্লাস 22 পয়েন্ট সামথিং। আর এই সামথিংটা সামথিংই থাক, কারণ 30 প্লাস 22 যোগ করলে কত? 52 হয়। তাহলে 52 পয়েন্ট সামথিং, একমাত্র একটাই অপশন আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর মধ্যে কোনো ডাউট নেই। আছে ডাউট?
নেক্সট প্রশ্ন, এ ক্লাস অফ 40 স্টুডেন্টস টুক এ ম্যাথামেটিক্স টেস্ট। তাহলে 40 জন শিক্ষার্থী একটি ক্লাসে গণিত পরীক্ষায় 18 জন শিক্ষার্থীর গড় স্কোর ছিল 75, ঠিক আছে, আর অন্য ছাত্রদের গড় স্কোর ছিল 62। তাহলে পুরো ক্লাসের গড় স্কোর কত? দেখো বাংলা কত সুন্দর লাগে পড়তে। তো পুরো ক্লাসের আমার গড় স্কোর নির্ণয় করতে হবে। টোটাল নাম্বার অফ পরীক্ষার্থী কত? শিক্ষার্থী কত? 40 জন। তাহলে 40কে ডিভাইড করেছে, 40কে ডিভাইড করেছে, কত কত ডিভাইড করেছে না, 18 প্লাস 22, তাই তো? 18-এর সঙ্গে 22 যোগ করলে তবেই তো 40 হয়, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্টস মানেই হচ্ছে কোয়ান্টিটি পেয়ে গেলাম। তাহলে 18 আর 22 আমি কি করে নেবো? রেশিও নিয়ে নেবো। রেশিও নিলে কত হবে? 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 9 হয়ে গেল, 11 হয়ে গেল। নাম্বার অফ স্টুডেন্ট কত হয়ে গেল? 9 আর 11। এই নাম্বার অফ স্টুডেন্টের 9 জনের পরীক্ষার্থীর গড় নাম্বার কত গণিতে? না 75। তাহলে 18 জনের, সরি 9 জনের 75 পেয়ে গেলাম, আর 11 জনের বলছে 62। তাহলে সব শিক্ষার্থী, টোটাল শিক্ষার্থী এখন কত হয়ে গেছে? 20। তাহলে এই 20 জনের আমাকে নির্ণয় করতে হবে অ্যাভারেজ নাম্বার কত, তাই তো? তাহলে আমি ধরে নেবো 75 আর 62-র মধ্যে যে কোনো একটি নাম্বার হচ্ছে আমার অ্যাভারেজ। বলো অর্ণব, তুমি কি ধরতে চাও? আমি 62। কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে 75 আর 70-এর মধ্যে ডিফারেন্স কত? 75 আর 70-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +5। এখানে ডেভিয়েশন কত এলো? +5। আর এখানে দেখতে পাচ্ছি 62 মাইনাস 70 করলে -12, -12। তাহলে 5 ইন্টু, আমরা দেখতে পাচ্ছি একজনের ডেভিয়েশন +5, তাহলে 9 জনের টোটাল ডেভিয়েশন কত হবে? +45। আর 11 জনের টোটাল ডেভিয়েশন কত হবে? মাইনাস কত? 132, তাই তো? তাহলে আমার নেট ডেভিয়েশন কত আসছে? নেট ডেভিয়েশন মাইনাসই আসছে, 45 মাইনাস 132। তার মানে কি হবে? অ্যাভারেজ 70-এর থেকে কম হবে। অ্যাভারেজ 70-এর থেকে কম। আমি যে 70 লিখেছিলাম সেটা ভুল লিখেছি, ঠিক আছে? আমি তো শিক্ষিত নই, তাই জন্য ভুল লিখে ফেলেছি। তাহলে আমার ডেভিয়েশন কি হবে? মাইনাস হয়েছে মানে মাইনাস করতে হবে। তাহলে 132 মাইনাস 45 করলে কত হয়? 132 মাইনাস 45 করলে কত হয়? বলো। সরি, 87, তাই তো? তাহলে 87 যে আমার ডেভিয়েশন এলো, এই যে 87 ডেভিয়েশন, তাকে আমার কতজনের মধ্যে ভাগ করতে হবে? কতজনের মধ্যে ভাগ করতে হবে? 20 জন। ব্যাস। তাহলে 87/20 করলেই পেয়ে যাবো কি আমার অ্যাভারেজ গড় মার্কস কত? 70 মাইনাস 87/20। বল কত হলো? 70 মাইনাস, সরি, 43/20। তাহলে 43/20 করলে কত হবে? না 2 পয়েন্ট সামথিং, 70 থেকে 2 পয়েন্ট সামথিং বিয়োগ করলে কত হয়? 67.85। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। বুঝা যাচ্ছে? এবার করে ফেলবে তো নেট ডেভিয়েশন। Average daily wages of 250 worker in a factory ₹30। তাহলে 250 জন ওয়ার্কারের কি বলা হয়েছে? না অ্যাভারেজ ওয়েজেস বলা হয়েছে, দৈনিক মজুরি কত? 30 টাকা। আর 200 জন ওয়ার্কারের অ্যাভারেজ মজুরি কত? দৈনিক মজুরি কত? না 35 টাকা। ঠিক আছে, এখানে বাংলা এটা 35 করে নেব। তাহলে দুটি কারখানার মিলিত শ্রমিকদের গড় মজুরি কত হবে? তাহলে 250 আর 200 আমি দেখতে পাচ্ছি দুটি কারখানায় শ্রমিকের সংখ্যা। তাহলে 250 আর 200-কে আমি কি করে নেবো? ছোট করে নেবো। তাহলে 250 আর 200-কে আমি ছোট করবো কি করে? 50 দিয়ে কাটাকুটি করে দাও, 50 5 250, 50 4 হচ্ছে 200। তাহলে 5:4 হয়ে গেল নাম্বার অফ কি? নাম্বার অফ ওয়ার্কার। এমপ্লয়ি। তাহলে 5:4 হয়ে গেল বা কোয়ান্টিটি, আমি কোয়ান্টিটি পেয়ে গেলাম। এবার প্রত্যেকের ওয়েজেস কত? 5 জনের প্রত্যেকের ওয়েজেস বলা হয়েছে কত? প্রত্যেকের ওয়েজেস বলা হয়েছে 30 টাকা করে। আর এখানে প্রত্যেকের ওয়েজেস দেখতে পাচ্ছি 25। দেখো কত ছোট হয়ে গেল আমার পুরো ঘটনাটা। আমি ধরে নিলাম 30, আর আমি জানি ওদের মধ্যে কেউ একজন 31ও আছে, কেউ একজন 27ও আছে, কেউ একজন 26ও আছে, ঠিক আছে? তাই ওখানে আমি কখনোই রেশিও করতে পারবো না। ওকে, সবসময় মনে রাখবো নিচে যে বসে আছে। কেন করতে পারবো না তার কারণ কি? কেন করতে পারবো না তার কারণ কি? কেন করতে পারবো না তার কারণ হচ্ছে আমি এখানে বলেছিলাম।
কারণ নিচে যে বসে আছে কি, সে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে আমার যে কমন রেশিও মানে কমন যে টার্ম বা কমন যে ফ্যাক্টর, সেটা ক্যান্সেল আউট হচ্ছে কোথা থেকে, না কোয়ান্টিটি থেকে। কোয়ান্টিটি থেকে ক্যান্সেল আউট হচ্ছে, কখনোই কিন্তু অ্যাভারেজ থেকে ক্যান্সেল আউট হচ্ছে না। কারণ উপর নিচে কে বসে আছে, কোয়ান্টিটি বসে আছে। ইজ ইট ক্লিয়ার? তাই আমি অ্যাভারেজ একমাত্র কোয়ান্টিটিতেই নিতে পারবো, সরি রেশিও একমাত্র কোয়ান্টিটিতেই নিতে পারবো, অ্যাভারেজে নয়। ক্লিয়ার অর্ণব? এই সময় আমি সবসময় বলবো তুমি যেটা সবচেয়ে ছোট তাকেই ধরে নেবে অ্যাভারেজ। অ্যাভারেজ কত? 30। ঠিক আছে, আগের অঙ্ক তুমি তোমাকে বোঝানোর জন্য করেছিলাম, এটা করবে না। কারণ এটা করলে তোমাদের মধ্যে এই যে দেখো আমার এখানে ডেটা একটা ভুল হয়ে গেল, এটা তোমার ভুল কখনোই হবে না যদি তুমি 62 ধরে নাও অ্যাভারেজ। ঠিক আছে, 30 ধরে নিলাম অ্যাভারেজ, তাহলে এখানে ডেভিয়েশন অলরেডি 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে ডেভিয়েশন কত আছে? +5। তাহলে +5 একজনের ডেভিয়েশন, তাহলে 4 জনের ডেভিয়েশন কত? +20। তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্স কত হলো, সরি অ্যাকচুয়াল অ্যাভারেজ কত হলো, না ডেভিয়েশন বাই টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স। তাহলে বলো কত হলো? 30 + 20/9। তাহলে 9 দুগুণে 2 পয়েন্ট সামথিং আর 32.22। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। আর কত সোজা করে দেবো বলো অঙ্ক তোমার জন্য? 30 বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার ডেভিয়েশন মেথড অনুযায়ী যদি আমি এখানে ধরে নিই যে এদের অ্যাভারেজ হচ্ছে n বা x হোয়াট এভার, আমি বললাম যে 30 হচ্ছে আমার এখানে অ্যাভারেজ বলা হয়েছে 30। তাহলে এখানে ডেভিয়েশন কত? 32 - 30, দ্যাট ইজ +2। তাহলে +2 হচ্ছে একজনকার ডেভিয়েশন হলে 13 জনকার ডেভিয়েশন হচ্ছে +26, তাই তো? হ্যাঁ কি না? 13 জনকার ডেভিয়েশন যদি +26 হয়, তাহলে আমাকে যদি 30 অ্যাভারেজ হতে হয়, তাহলে আমি এখানে মাইনাস ডেভিয়েশন পাবো। মাইনাস ডেভিয়েশন কত পাবো, না -26 ডেভিয়েশন পাবো, তাই তো? -26 ডেভিয়েশন পাবো মানে -26 ডেভিয়েশন পাবো টোটালে। তার মানে অ্যাভারেজ ডেভিয়েশন কত পাবো, না 13 পাবো। তাহলে অ্যাভারেজ ডেভিয়েশন পাচ্ছি হচ্ছে -13। তাহলে -13 যদি অ্যাভারেজ ডেভিয়েশন পাই, তাহলে আলটিমেট, ইয়েস। দেখো আমি দেখতে পাচ্ছি যে টোটাল আমি ফার্স্ট যে 13টা নাম্বার, এই 13টা নাম্বারের প্রত্যেকটাই 2 করে ডেভিয়েশন, +2 ডেভিয়েশন আছে। হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ একদম ঠিক। তাহলে যদি +2 ডেভিয়েশন থাকে, তাহলে +2 ডেভিয়েশন একজনের ডেভিয়েশন, তাহলে 13 জনের ডেভিয়েশন হচ্ছে +26। তাহলে বাকি যে দুটো নাম্বার পড়ে আছে, এদের টোটাল ডেভিয়েশন কত হবে, না -26 হবে। এদের টোটাল ডেভিয়েশন -26, তার মানে একজনকার ডেভিয়েশন -13, যেটা আমরা ভুলে যাচ্ছিলাম করতে, হ্যাঁ কি না? তাহলে একজনের ডেভিয়েশন কত হয়েছে, -13। একজনের ডেভিয়েশন যদি -13 হয়, তাহলে একজনের ডেভিয়েশন আমরা কি করে পাবো, না এই n থেকে যদি আমি 30 বিয়োগ করি তবেই -13 পাবো। তাহলে n এর ভ্যালু কত হবে, 30 - 13, দ্যাট ইজ 70। বুঝা গেল কেন হচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এটাই হচ্ছে রিভার্স প্রসেস হয়। এখানে আমাকে -26 ডেভিয়েশন হতে হবে, নেট ডেভিয়েশন। এবং নেট ডেভিয়েশন আমি এখানে এটা করছিলাম না, সেটা হচ্ছে আমি এখানে -26 লিখছিলাম। এটা -26 কি দুজনকার ডেভিয়েশন। তাহলে একজনের ডেভিয়েশন কত, আমি তো কার সঙ্গে তুলনা করব, না প্রত্যেক জনকার অ্যাভারেজের থেকে। তাহলে যদি দুজনকার ডেভিয়েশন -26, তাহলে একজনকার ডেভিয়েশন হচ্ছে -13। তাহলে n থেকে কত বিয়োগ করলে -13 হয়, সরি n থেকে 30 বিয়োগ করলে -13 হয়, তাহলে n এর ভ্যালু কত হবে, না 30 - 13, দ্যাট ইজ 70। আশা করি এবার বোঝা গেছে। যে এক্স ধরে করেছিল স্যার, আশা করি এক্স ধরে করবে না। তাহলে এটাকে আমরা বলবো যে রিভার্স ডেভিয়েশন প্রসেস। রিভার্স ডেভিয়েশন প্রসেস, ইজ ইট ওকে?
Is it clear, guys? Next প্রশ্ন. In an office, 80% workers are men while 20% are women. The average age of the men is 30 and the average age of women is 40. Then what is the average age of all the workers in that office? তাহলে দেখো পার্সেন্টেজেও কিন্তু আমি অ্যাভারেজ দেখতে পারি, পার্সেন্টেজেও কিন্তু আমি অ্যাভারেজ দেখতে পারি। তাহলে 80% ওয়ার্কার যদি মেন হয়, 20% যদি ওমেন হয়, তাহলে মেন আর ওমেনের রেশিও আমি পেয়ে গেলাম। আমাকে 80-20 লেখার দরকার নেই, আমি বলবো ডাইরেক্ট যে 4:1 হচ্ছে আমার মেন আর ওমেনের রেশিও। সেই 4 যে নাম্বার অফ পুরুষ কর্মী, তাহলে পুরুষ কর্মীর মধ্যে দেখতে পাচ্ছি গড় বয়স বলা হয়েছে কত, 30। গড় বয়স কত, 30। আর মহিলাদের গড় বয়স কত বলা হয়েছে, 40। তাহলে পুরো শ্রমিক যে যতজন কর্মী আছে তাদের গড় বয়স কত? তাহলে আমি একটু আগেই বলেছি যে আমি ধরে নেবো যে গড় বয়স হচ্ছে কত না, লোয়েস্ট টার্ম 30 ধরে নেবো। তাহলে এখানে আমার ডিফারেন্স বা ডেভিয়েশন কত আসছে না, 0। আর এখানে ডেভিয়েশন কত আসছে, +10। আর যেহেতু এখানে একজনই ওমেন আছে, তাই আমার টোটাল ডেভিয়েশনও কত আসছে না, 10ই আসছে। তাহলে এই যে 10 ডেভিয়েশন আসছে, তাকে কতজনের মধ্যে ভাগ করতে হবে, টোটাল নাম্বার অফ ওয়ার্কারের মধ্যে। টোটাল নাম্বার অফ ওয়ার্কার কত, 4 + 1 5। তাহলে 10/5 দ্যাট ইজ 2। তার মানে 32 হবে আমার সব কর্মীদের অ্যাভারেজ বয়স। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, করে ফেল। মানে পরীক্ষার হলে যদি দেখি যে ডিভিয়েশন হলো ডেভিয়েশন করার দরকার হবে না, যেমন অর্ণব বললো, যেমন এই ধরনের ডেটাগুলো যেগুলো খুবই সোজা, সেগুলো মনে হবে যে আমি না করেও হয়ে যাবে, সেগুলো করে নিতে পারো, ডাজেন্ট ম্যাটার। কিন্তু তার মানে এই নয় সবসময় এই নিয়মই করবো, ঠিক আছে? ওকে, বোঝা গেল? সবাই বুঝতে পেরেছে? দিয়ে বলছে 10টি পেন কিনে আনো, যেখানে 8টা, যেখানে হচ্ছে আমার কি না, 8 টাকা দাম হচ্ছে প্রত্যেকটা পেনের, ঠিক আছে? 10টি ইরেজার কেনো, যেখানে 5 টাকা দাম হচ্ছে প্রত্যেকটা ইরেজারের। আর কিছু শার্পেনার কেনো, যার প্রত্যেকটা দাম হচ্ছে 4 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রাইস পার আইটেম ইজ, ঠিক আছে? তাহলে দেখো আইটেম 3টে আছে এখানে, কি কি না, পেন আছে, আর কি আছে, ইরেজার আছে, আর শার্পেনার আছে। পেন কটা কিনেছে সে, 10টা পেন কিনেছে। ইরেজার কটা কিনেছে, 10টা কিনেছে। আর কিছু শার্পেনার কিনেছে, জানি না আমি কতগুলো, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। বলেছে না 10টি পেনের প্রত্যেকটার দাম হচ্ছে 8 টাকা। 10টি পেনের প্রত্যেকটার দাম 8 টাকা। 10টি ইরেজারের প্রত্যেকটার দাম হচ্ছে 5 টাকা। আর 10টি বাকি যতগুলো শার্পেনার পেনের প্রত্যেকটার দাম হচ্ছে 4 টাকা। তাহলে বলো টোটাল সে কত টাকা ব্যয় করেছে। এখানে দেখো তার কাছে 150 টাকা লিমিটেড করে দিয়েছে, 150 টাকাই তার কাছে আছে। তাহলে অলরেডি দেখতে পাচ্ছি পেনের জন্য সে ব্যয় করেছে 80 টাকা, এখানে ইরেজারের জন্য সে করেছে 50 টাকা খরচা করেছে। তার মানে 80 + 50 অলরেডি 130 টাকা খরচা করে ফেলেছে। বাকি পড়ে আছে কত, 20 টাকা। বাকি পড়ে আছে কত, 20 টাকা। তাহলে সেই 20 টাকায় সে কটা শার্পনার কিনতে পারবে, তুমি বলবে 5টা। তাহলে বেরিয়ে গেল জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু। তাহলে এখানে আর ওয়েটেড অ্যাভারেজ করার কোনো দরকার নেই, এখানে আর ওয়েটেড অ্যাভারেজ করার দরকার নেই। তাহলে টোটাল আইটেম আমি পেয়ে গেলাম 10 10 20 + 5 25। আর টোটাল সে খরচা করেছে কত, 150। তাহলে 150 বাই কত না, 25। 150 বাই 25 করলে কত হয়, 6। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। এখানে আমরা কোনোভাবেই ওয়েটেড অ্যাভারেজ করবো না, কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে আনসার, সেখানে আমার ওয়েটেড অ্যাভারেজ অত বের করে লাভ নেই, ঠিক আছে? এরকম ধরনের প্রশ্ন তোমরা ওয়েটেড অ্যাভারেজ অ্যাভয়েড করতে পারো, বাট বাকি এতগুলো যে টাইপ দেখেছি এখানে কোনোটাকেই তুমি অ্যাভয়েড করতে পারবে না, ঠিক আছে? তোমাকে শিখতেই হবে, ইউ হ্যাভ টু বি। ওকে, এই জিনিসটার উপর ডোমিনেট করতে হবে তোমাকে। ডোমিনেট তখনই করতে হবে যখন বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর এই যে সেটটা আমি বানিয়েছি, সেটটার মধ্যে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক যদি 10 বার করে প্র্যাকটিস করো, আমার মনে হয় অ্যাভারেজে তোমার একটা কমেন্ট তৈরি হবে, ঠিক আছে? অ্যাভারেজে অঙ্ক দেখলে আর ভয় পাবে না। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে রিভার্স ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে? রিভার্স ওয়েটেড অ্যাভারেজের রিভার্স।
আর মনে রাখবো যে ওয়েটেড অ্যাভারেজের রিভার্স হচ্ছে অ্যালিগেশন। ওয়েটেড অ্যাভারেজের রিভার্স প্রসেসই হচ্ছে অ্যালিগেশন। ঠিক আছে, যেমন দেখো, দ্য অ্যাভারেজ স্কোর ইন এ টেস্ট ফর 50 স্টুডেন্ট ইজ 44। খুব ভালো কথা। Out of the total student, 40% students are girls and rest are boys. Okay. The average score of boys is 20% less than that of girls. আচ্ছা, এই প্রশ্নটা আমরা পরে আসছি। এই প্রশ্নটাও অ্যালিগেশন দিয়ে করবো, কিন্তু পরে আসছে, এটা তোমরা বুঝতে অসুবিধা হবে। আগে তোমরা সোজা জিনিস নিয়ে বুঝে নাও। দেখো, এটাই বলছো, বলছে in a family of 6 males and a few female. ওকে। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর ইংলিশ লুকিয়ে আছে, আ ফিউ। আ ফিউ সবসময় পজিটিভ কে ডিনোট করে। ঠিক আছে, আ ফিউ হচ্ছে সবসময় পজিটিভ কে ডিনোট করে, পজিটিভ জিনিস। তিনটে জিনিস মাথায় রাখবে, তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। একটা হচ্ছে ফিউ, আর একটা হচ্ছে আ ফিউ। ঠিক আছে, আ ফিউ মানে কিছুটা, আ ফিউ মানে কিছুটা, এটা পজিটিভ কে ডিনোট করে। ওকে। আর দা ফিউ মানে কি? দা ফিউ মানে যতটুকু আছে সেটা পুরোটা, কিছুটা বাট হোল। যতটুকু আছে সেটা পুরোটা। ঠিক আছে, যদি আমাকে বলে দেয় যে আমার ঘরে 10 জন লোক আছে, ঠিক আছে, তাহলে দা ফিউ মানে 10 জনই। ঠিক আছে, যতটা আমার ডিনোট করছে জায়গাটা, সেই পুরোটা। সিমিলারলি লিটিল, আ লিটিল, দ্য লিটিল। ঠিক আছে, ফিউ সবসময় সংখ্যাকে ডিনোট করে, আর লিটিল হচ্ছে কোয়ান্টিটিকে ডিনোট করে, এবং যেটাকে আমি গুনতে পারবো না। ঠিক আছে, এটা মনে রাখবে। a few number of students, a few number of counting figure, যেগুলো কাউন্টেবল, তার সঙ্গে আমি few যোগ করি, আর যেগুলো কাউন্টেবল নয়, আনকাউন্টেবল, সেগুলোর সঙ্গে লিটিল যোগ করি। যেমন ওয়াটার বা বলতে পারো, বা স্টার্স বলতে পারো, স্টার কাউন্ট করতে পারি না, এরকম। ঠিক আছে, ছোটখাটো একটু ইংলিশের জ্ঞান আছে, তোমার ইংলিশের একটু জ্ঞান দিয়ে দিলাম। এবার হচ্ছে চলে আসি এবার অঙ্কে। তাহলে 6 জন আমি দেখতে পাচ্ছি মেল আছে, আর কিছু ফিমেল আছে, কিছুটা আমি জানি না কতজন আছে, ধরলাম n। The average monthly consumption of grain per head is 14.4 kg. ঠিক আছে, in a family of 6 males and few females. তাহলে এই টোটাল ফ্যামিলির অ্যাভারেজ বলা আছে, এই টোটাল ফ্যামিলির গড় মাসিক খরচ বলা আছে কত? 14.4। বলা আছে the average monthly consumption per head is rupees 20 kg in the case of male. তাহলে পুরুষদের যদি 20 কেজি মাসিক খরচ হয়, পুরুষদের খরচ কত? 20 কেজি। আর মহিলাদের ক্ষেত্রে 6 কেজি হয়। তাহলে নারীর সংখ্যা কত? মানে এই এন এর ভ্যালু কত নির্ণয় করতে হবে, এন এর ভ্যালু কত নির্ণয় করতে হবে। তাহলে তোমরা খুব ভালো রকম ভাবে বুঝতে পারছো যে ওয়েটেড অ্যাভারেজই বলা আছে কত? 14.4। ওয়েটেড অ্যাভারেজই বলা আছে কত? 14.4। এবং এই 14.4 আমার কি না, টোটাল ফ্যামিলির, টোটাল ফ্যামিলির কি, টোটাল ফ্যামিলির হচ্ছে অ্যাভারেজ কনজাম্পশন। তার মানে 14.4 হচ্ছে, আমি কি বলতে পারি না, এই 20 আর 6 এর মধ্যবর্তী একটা সংখ্যা। তাহলে এখান থেকে যদি আমি অ্যালিগেশন করি, খুব ভালো করে বুঝো, অ্যালিগেশন করি, তাহলে যে সংখ্যাটা পাবো, 20 থেকে 14.4 বিয়োগ করলে কত পাবো? 20 থেকে 14.4 বিয়োগ করলে পাবো 5.6। আর 14.4 থেকে 6 বিয়োগ করলে কত পাবো? না 8.4। একই না? তাহলে এই যে আমি রেশিও পেলাম, এই যে রেশিওটা পেলাম, এই রেশিওই হচ্ছে আলটিমেট মেল আর ফিমেলের নাম্বারের রেশিও। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে লুকিয়ে আছে, আমি যখন প্রথম গল্প শুরু করেছিলাম, প্রথম যখন আমি গল্প শুরু করেছিলাম অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজের,
তার মধ্যে বলেছিলাম খুব ভালো করে মনে রাখবো যে হরে কে বসে আছে, কার ওপর ডিপেন্ড করে ওয়েটেড অ্যাভারেজ তৈরি হয়, কার ওপর, না টোটাল কোয়ান্টিটির ওপর, টোটাল পরিমাণের ওপর। নিচে যে বসে থাকে সেই হচ্ছে বেস, যার ওপর বেস করে আমরা ওয়েটেড অ্যাভারেজ নির্ণয় করে থাকি। আর সেই ওয়েটেড অ্যাভারেজ আমি বারবার বলেছি, অ্যালিগেশন ইজ নট এ চ্যাপ্টার, ইট ইস এ প্রসেস অনলি। ঠিক আছে, সেই প্রসেসে কি আমাকে দেখতে হয়, না বেস দেখতে হয়, যে কার উপর বেস করে আমি অ্যালিগেশন করছি, কার উপর বেস করে আমি অ্যাভারেজ পাচ্ছি, কার উপর বেস করে পাচ্ছি, না কোয়ান্টিটির উপর বেস করে। আর সেই কোয়ান্টিটি কি এখানে, নাম্বার অফ মেল অ্যান্ড নাম্বার অফ ফিমেল। তাহলে এই যে রেশিও পেলাম, এই রেশিওটাই হচ্ছে আমার কি, অ্যাকচুয়ালি মেল আর ফিমেলের রেশিও। তাহলে 8.4:5.6 ইজ ইকুয়াল টু 6:n। তাহলে 6 দেখছি 8.4, তাহলে 6 থেকে 84 কি করে পাবো, 6 থেকে 84 কি করে পাবো, না 1.4 দিয়ে গুণ করে। 14 গুণ করে, মানে 1.4 গুণ করে। তো এখানে আচ্ছা এখানে অপশন গুলো ভুলভাল এ করা হয়ে গেছে, জাস্ট ক্রস করে দাও, নাম্বার হবে মানে স্যার এটা কি আমরা ভাগ কেন করলাম, গুণ তো। 6। তাহলে 5.6 কে 1.4 দিয়ে ভাগ করলে পাবো n, এটুকু মাথায় বুদ্ধি না থাকলে। তাহলে হ্যাঁ স্যার। এইটাই, এই যে প্রসেস, সেটা হচ্ছে রিভার্স ওয়েটেড অ্যাভারেজ, দ্যাট ইজ কল্ড অ্যালিগেশন। তাহলে অ্যালিগেশন আমরা বুঝতে পারছি, কখন অ্যালিগেশন করব। দেখো, the average salary per head of all the workers in a workshop is rupees 8850। তাহলে দেখো টোটাল অ্যাভারেজ বলে দিয়েছে, পার হেড অফ অল দ্য ওয়ার্কার্স কত, 8850। আর সেই অল দ্য ওয়ার্কার, সেই অল দ্য ওয়ার্কার্স এর মধ্যে কি আছে, টেকনিশিয়ান আছে যাদের মাথা পিছু গড় 10,000 টাকা, এবং কিছু কি আছে, বাকি ওয়ার্কার আছে যারা এমনি ক্লারিক্যাল জব করে। ঠিক আছে, তাদের বেতন হচ্ছে 7,780 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্কারকে দুটো গ্রুপে ভাগ করেছে, একটা হচ্ছে টেকনিশিয়ান আর একটা হচ্ছে আদার্স। এদের মিলেই হচ্ছে টোটাল ওয়ার্কার। যেখানে টেকনিশিয়ানের নাম্বার কত বলা হয়েছে, টেকনিশিয়ানের নাম্বার কত বলা হয়েছে, 9। ঠিক আছে, আর আদার যে গ্রুপ তার নাম্বার বলে নেই, সেটা এন ধরলাম। আর টোটাল ওয়ার্কারের অ্যাভারেজ কত বলা আছে, টোটাল ওয়ার্কারের অ্যাভারেজ স্যালারি কত বলা আছে, বেতন কত বলা আছে, না 8,850। যেখানে টেকনিশিয়ানের অ্যাভারেজ স্যালারি বলা আছে 10,000। আর বাকিদের মানে যে এন সংখ্যক লোক আদার্স, এদের মাথা পিছু গড় আয় বলা, গড় বেতন বলা হয়েছে 7,780। আর আমি দেখতে পাচ্ছি এদের মধ্যবর্তী কোনো একটা সংখ্যাই হচ্ছে 8,850। তার মানে এটি কি মেথড, অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন করে ফেল, 10,000 থেকে 8,850 বিয়োগ করছি, তার মানে কত হচ্ছে, 1050। ইজ নট ইট। আর 8,850 থেকে 7,780 বিয়োগ করলে কত হবে, কত হবে, 0, 8 থেকে 15 7, মিলে গেল 0, 1070। তাহলে 1070 আর 1050 হচ্ছে আমার কার রেশিও, না টেকনিশিয়ান আর আদার্স এমপ্লয়ির রেশিও। যেখানে টেকনিশিয়ানের ভ্যালু কত বলা আছে, 9। তাহলে 1070 ভ্যালু কি, না 9। তাহলে 1070 আর 00 আর লেখার দরকার নেই, 107/105 ইজ ইকাল টু 9/n, 9/n। হ্যাঁ কি না, তাহলে এখান থেকে n এর ভ্যালু বের করতে পারবো, হ্যাঁ কি না বলো, n এর ভ্যালু বের করতে পারবো, 105 ইন্টু 9/107।